সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আজকের ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে। গণতন্ত্র সুরক্ষা আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে আয়োজিত এই ছায়া সংসদ যে প্রস্তাবিত বিষয় সেটি হচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে। আসলে কি তাই? এবং এই কারণে আজকের এই বিষয়ে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে তেজগাঁও কলেজের বিতার্কিকরা এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা। দর্শক মণ্ডলী, সর্বপ্রথমে আমরা আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে সরকারি দল তেজগাঁও কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নূরি মুশরাফি সুইটি, মাননীয় ছায়ামন্ত্রী রুবায়াত হাসান রক্তিম এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য জান্নাতুন নেসা জেমি। অন্যদিকে আজকের ছায়া সংসদের বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা প্রিয়া দেব, মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ রায়ান এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ মাহবুব এলাহি। এই প্রতিযোগিতায় যে পাঁচজন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন তারা হলেন সিনিয়র সাংবাদিক মাইনুল আলম, বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক জাকির হোসেন লিটন, চিফ রিপোর্টার কালবেলা। এরপরে রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। পরবর্তী বিচারক সাংবাদিক মোহাম্মদ হুমায়ুন কবির, জ্যেষ্ঠ প্রতিবেদক, আজকের পত্রিকা ও সাবেক সাধারণ সম্পাদক RFED। সর্বশেষ বিচারক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুইন, অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সম্মানিত সদস্য ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমরা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নূরি মুশরাফি সুইটিকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদে উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, প্রস্তাবের সুবিধার্থে কিছু শব্দের সংজ্ঞায়ন আবশ্যক। যেমন মাননীয় স্পিকার, আসলে আমরা আগামী নির্বাচন বলতে কি বোঝাতে চাচ্ছি? আগামী নির্বাচন বলতে আমরা বোঝাতে চাচ্ছি মাননীয় স্পিকার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে, এবং মাননীয় স্পিকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনটা বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? দেখুন মাননীয় স্পিকার, একটা সুষ্ঠু নির্বাচন আসলে কেমন হয়, যেখানে মাননীয় স্পিকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণ থাকবে, যেখানে মাননীয় স্পিকার একটা স্বাধীন নির্বাচন কমিশন থাকবে, মিডিয়ার বাকস্বাধীনতা থাকবে, তারা আসলে ভুল তথ্যের মাধ্যমে আপনার দেশের জনগণকে বিভ্রান্ত করবে না মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, আপনার যারা নিরাপত্তা কর্মী থাকবে এবং প্রিজাইডিং অফিসার থাকবে, তারা মাননীয় স্পিকার স্বচ্ছতা এবং জবাবদিহির একটা জায়গা থাকবে। এইরকম একটা সুষ্ঠু নির্বাচন যখন সামগ্রিকভাবে মাননীয় স্পিকার সংগঠিত হবে এবং সেই নির্বাচনটা যখন আপামর জনতা এবং আপনার রাজনৈতিক দলগুলোর মাধ্যমে গ্রহণযোগ্যতা অর্জন করবে, ঠিক সেই নির্বাচনকে মাননীয় স্পিকার আমরা বলতে চাচ্ছি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। মাননীয় স্পিকার, গণতন্ত্র সুরক্ষিত বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি? আপনি মাননীয় স্পিকার গত 17 বছর আসলে ভোট দেওয়ার অধিকার থাকা সত্ত্বেও আপনি ভোট দিতে পারেন নাই। কে যেন মাননীয় স্পিকার আপনার দিনের ভোট জিন সেজে রাতে দিয়ে ফেলেছিল মাননীয় স্পিকার। সেই ভোট যখন আপনি দিতে পারেন নাই, সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আমরা একটা নতুন নির্বাচনের সুযোগ পেয়েছি। এই নির্বাচন চর্চার যে ধারা মাননীয় স্পিকার, এইটা অব্যাহত থাকার যে চেষ্টা, সেইটাকে মাননীয় স্পিকার আমরা গণতন্ত্র সুরক্ষিত বলতে বুঝাতে চাচ্ছি। মাননীয় স্পিকার, এবার আসলে আমাদের দুইটা প্রেক্ষাপট বুঝতে হবে। কেমন প্রেক্ষাপট মাননীয় স্পিকার? 5ই আগস্টের পূর্বের যে প্রেক্ষাপট এবং 5ই আগস্টের পরের যে বিপ্লবের যে পরের প্রেক্ষাপটটা মাননীয় স্পিকার। 5ই আগস্টের পর আগের প্রেক্ষাপটটা কেমন ছিল মাননীয় স্পিকার? সেইখানে আসলে মাননীয় স্পিকার আপনার বাক স্বাধীনতা ছিল না মাননীয় স্পিকার, আপনি ভোট দিতে পারতেন না মাননীয় স্পিকার, আপনার গণতন্ত্রটা একটা দলের হাতে বাক্সবন্দী ছিল মাননীয় স্পিকার। ঠিক সেই জায়গা থেকে মাননীয় স্পিকার 5ই আগস্টের পরবর্তী আমরা যে বিপ্লবিক সিচুয়েশনে এসে পৌঁছাইছি মাননীয় স্পিকার, সেই জায়গায় আসলে আপনি বাক স্বাধীনতাটা পাচ্ছেন মাননীয় স্পিকার। আপনি আসলে ভোট দেওয়ার, আপনি যখন 5ই আগস্টের আগের জনগণ ভোট বিমুখ একটা জাতি ছিল মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আপনার বিরোধী দল আপনার জাতীয় নির্বাচন বর্জন করতো, যেটা আসলে আপনার গণতন্ত্রের জন্য অনেক বেশি ভয়ঙ্কর ছিল। কারণ মাননীয় স্পিকার, যখন একটা দেশের বিরোধী দল তার জাতীয় নির্বাচন বর্জন করে, তার মানে হচ্ছে আপনার গণতন্ত্র দুর্বল হয়ে যায়। এবার আসি মাননীয় স্পিকার, আমরা যদি আসলে গানার দিকে তাকাই মাননীয় স্পিকার, সেইখানে দীর্ঘদিন একটা স্বৈর শাসক ছিল, একটা সামরিক একটা স্বৈর শাসনতন্ত্র ছিল মাননীয় স্পিকার। সেই জায়গায় 1992 সালে মাননীয় স্পিকার তাদের বিপ্লব পরবর্তী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুরক্ষার একটা ক্লাসিক এক্সাম্পল তারা তৈরি করে গিয়েছে। এবং মাননীয় স্পিকার, আপনি আফ্রিকার মধ্যে গানাকে এখন ভালো একটা অবস্থানে দেখতে পারেন। ঠিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার আপনার মাননীয় স্পিকার
এই যে গণতন্ত্র যে সুরক্ষিত করতে চান, এর জন্য মানুষ নির্বাচনটাই হচ্ছে একমাত্র রাস্তা, যেই মাধ্যমে আপনি একটা নতুন যুগে পদার্পণ করতে যাচ্ছেন, একটা নতুন দ্বার উন্মোচন করতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনারা দেখতে পারবেন যদি সংবাদ মাধ্যম খুলে থাকেন তাহলে দেখবেন বিএনপির মহাসচিব একটা কথা বলেছেন, দারুণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যাওয়ার একটা সুযোগ পেয়েছি মাননীয় স্পিকার। এখন এই গণতান্ত্রিক মাধ্যমে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, অবাধ হতে হবে এবং নিরপেক্ষ হতে হবে। একমাত্র এই মাধ্যমে মাননীয় স্পিকার আপনি শুধু গণতান্ত্রিক ওয়েতে যেতে পারবেন, যেটা আসলে গত 17 বছরে যেতে পারেননি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই কথা বলে যে গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে এবং মাননীয় স্পিকার দেশের স্বার্থে আজকের সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদে তার প্রধানমন্ত্রীকে তার প্রস্তাব উত্থাপন ও উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা প্রিয়া দেবকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম, নির্বাচন হলে কি কি হবে সব শুনলাম। মাননীয় স্পিকার, এখন আপনাকে আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার স্যার কি বলেছেন একটু দেখাই। স্যার বলেছেন কেবল সুষ্ঠু নির্বাচন হলেই গণতান্ত্রিক শাসন নিশ্চিত হবে না। আজকে স্যারের কথার থেকে বড় যুক্তিখণ্ড ওনাদের বক্তব্যে আর হতে পারে না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদে কিছু প্রশ্ন করা খুবই জরুরি। প্রথম প্রশ্নটি হচ্ছে গণতন্ত্র সুরক্ষা মানেই কি কেবল আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইনের শাসন, সুশাসন, শুদ্ধতা, জবাবদিহিতার কি কোনো দরকার নেই? তৃতীয় প্রশ্ন হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, রাজনৈতিক শুদ্ধাচারের কি কোনো দরকার নেই? চতুর্থ প্রশ্ন জনগণের অংশীদারিত্ব, স্বাধীন বিচার বিভাগ কি কোনো দরকার নেই? মাননীয় স্পিকার, সরকার দলের গণতন্ত্র মানেই হচ্ছে নির্বাচনী গণতন্ত্র। ঠিক সেই জায়গাতে আমরা আজকে বলবো ডেলিবারেটলি গণতন্ত্রের কথা। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী এই প্রত্যয় দ্বারা আজকে একমাত্র বুঝিয়েছেন, এই জন্য আমরা ধরে নিব ওনারা আজকে শুধুমাত্র নির্বাচন দিয়ে গণতন্ত্র সুরক্ষা করে ফেলার একটা ম্যাজিক জানেন। আজকে মাননীয় স্পিকার, আব্রাহাম লিঙ্কন বলেছিলেন গণতন্ত্র মানে হচ্ছে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু সরকারি দল আজকে বলছে বাই দ্য নেক্সট ইলেকশন, অফ দ্য নেক্সট ইলেকশন, ফর দ্য নেক্সট ইলেকশন। কিন্তু মাননীয় স্পিকার, আজকে আমরা আপনাকে দেখাবো গণতন্ত্র সুরক্ষার জন্য প্রয়োজন রাষ্ট্র এবং সমাজের সর্বস্তরের গণতন্ত্রের চর্চা এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপান্তর, যেটি কিনা গণতন্ত্রকে সুরক্ষিত করবে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী বললেন আগামী নির্বাচন নাকি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হলে স্বচ্ছতা আসবে, জবাবদিহিতা আসবে, দুর্নীতি হবে না, স্বৈরাচার হবে না। মাননীয় স্পিকার, মনে হলো আমাদের দেশটা স্বপ্নপুরী, এই গানটা আমরা আবার নতুন করে শুনলাম না। মাননীয় স্পিকার, শুধু নির্বাচন দিয়ে আপনি এটা করতে পারবেন না। নির্বাচন একটা উপাদান হতে পারে, কিন্তু আপনার জন্য দরকার হচ্ছে রাজনৈতিক কাঠামোর পরিবর্তন, স্বচ্ছতার প্রয়োজন মাননীয় স্পিকার, জবাবদিহিতা প্রয়োজন। নির্বাচন গণতন্ত্রের একটি ধাপ হতে পারে, কিন্তু নির্বাচনী গণতন্ত্র কখনো গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারে না। রাষ্ট্রীয় কাঠামোতে, সামাজিক কাঠামোতে, জনকল্যাণে যদি গণতন্ত্রের চর্চা না থাকে, আপনি নির্বাচন দিয়ে কখনোই হচ্ছে গিয়ে আজকে গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবেন না। মাননীয় স্পিকার, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বলছে গণতন্ত্রের 14টা মূলনীতি আছে এবং সেই 14টা মূলনীতির মধ্যে 11 নম্বরে আছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। মাননীয় স্পিকার, এখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন জরুরি আমরাও বলছি, কিন্তু বাকি 13টিকে আপনি অস্বীকার করতে পারবেন না। আজকে শুধুমাত্র একমাত্র কারণ বলে আপনি বাকি 13টিকে অস্বীকার করছেন, মানে আপনি আবার স্বৈরাচারকে হচ্ছে ক্ষমতায় আনতে চাচ্ছেন। যে দলই আসবে সেই দল যদি সৎ উদ্দেশ্য নিয়ে আসতে চায়, আপনারা তাকে হচ্ছে স্বৈরাচার বানাবেন। মাননীয় স্পিকার, এখন আসছি ফ্রিডম হাউস কি বলছে। ফ্রিডম হাউস বলছে বাংলাদেশের শাসন ব্যবস্থা আংশিক মুক্ত, তার কারণ প্রাতিষ্ঠানিক কাঠামোতে গণতন্ত্রহীনতা। এখন সরকারি দলের কাছে প্রশ্ন, নির্বাচন সুষ্ঠু হলো, কিন্তু যারা ক্ষমতায় আসলো অতীতের মতো তারাও যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কুক্ষিগত করবে না, তার আসলে নিশ্চয়তা কি? সংবিধান নিজেদের মতো যে তারা বানিয়ে ফেলবে না, এর নিশ্চয়তা আসলে কি? বিরোধী রাজনৈতিক মত যদি আমরা যেরকম দেখছি, আমাদের খালেদা জিয়াকে দিনের পর দিন তারা আটকে রেখেছিল, নির্বাচন করতে দেয়নি, চিকিৎসা পেতে দেয়নি, এরকম যদি আবার হয় তখন তার সমাধান আপনাদের কাছে কি মাননীয় স্পিকার? এরকম কোনো সমাধান আমরা দেখিনি। ওনারা একটা ম্যাজিক দেখাতে চেয়েছেন সুষ্ঠু নির্বাচনের, এরপর নাকি দেশ ঠিক হয়ে যাবে। আমরা সেটা বিশ্বাস করি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের ইতিহাসে 91, 96, 2001, 2008 নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য মনে করা হয়। এই নির্বাচনগুলোর পরও কি গণতন্ত্র সুরক্ষিত হয়েছে? হয়নি মাননীয় স্পিকার। বরং আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দড়ি টানাটানি, 1-11 সরকার, ফেসিস্ট গডমাথা শেখ হাসিনা, 14 সালের বিনা ভোটের নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালের আমির নির্বাচন, যা প্রমাণ করে মাননীয় স্পিকার কেবল সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র আপনাকে দিতে পারে না। তাই মাননীয় স্পিকার, আজকে গণতন্ত্রকে কুক্ষিগত করার জন্য যে প্রস্তাবটি এই সংসদে দেওয়া হয়েছে তার জন্য কখনোই গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হলে গণতন্ত্র সুরক্ষিত হবে কিনা সে বিষয়ে আমাদের ছায়া সংসদ চলছে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী রুবায়েত হাসান রক্তিমকে তার বক্তব্য প্রদান করবার জন্য।
মাননীয় স্পিকার অসংখ্য ধন্যবাদ। দেখুন মাননীয় স্পিকার, আজকে অনেকগুলো উক্তি দিয়ে গেল, বিরোধী দল উক্তি দিতে গেলে আমরাও দিতে পারি। যেমন ধরেন মাননীয় স্পিকার, আজকে ইউএস প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন গণতন্ত্রের শক্তি নির্ভর করে নাগরিকদের সুষ্ঠু ও মুক্ত নির্বাচনের অংশগ্রহণের উপর। অর্থাৎ মাননীয় স্পিকার, আজকের বিতর্কে যখন আমরা সবচেয়ে বড় একটা স্টেক হোল্ডার জনগণকে নিয়ে কথা বলবো, তখন আমাদের বুঝতে হবে জনগণের ইনসেন্টিভটা কি, জনগণের ইমোশনটা কোথায়। বিগত 16 বছর 17 বছর যাবত জনগণ আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, জনগণ মতামত দিতে পারেনি, জনগণ হচ্ছে গণতন্ত্র বিমুখ হয়ে যাচ্ছিল। কেন গণতন্ত্র বিমুখ হয়ে যাচ্ছিল মাননীয় স্পিকার? কারণ একটাই, তারা হচ্ছে ধরেই নিয়েছিল আজকের নির্বাচনে আমি যদি যাই বা না যাই তাতে কিছু যায় আসে না, আমার ভোটের কোনো ভ্যালু নাই। এই যে চিন্তাভাবনাটা, এই চিন্তাভাবনাটা কোত্থেকে তৈরি হয়? তৈরি হয় স্বাভাবিকভাবে যখন সুষ্ঠু নির্বাচন হয় না মাননীয় স্পিকার। এই জায়গা থেকে আমার দেশের জনগণ জানে না সংবিধানে গণতান্ত্রিক নীতি কি। আমার দেশের জনগণ জানে গণতন্ত্র বলতেই হচ্ছে ভোট দেওয়া মাননীয় স্পিকার। ভোট দেওয়ার মাধ্যমে তারা গণতন্ত্রের চর্চাটাতে সাবস্ক্রাইব করে মাননীয় স্পিকার, এবং পরবর্তীতে সেই চর্চাটাকে কন্টিনিউ করে মাননীয় স্পিকার। এই জায়গাটা থেকে আমরা মাননীয় স্পিকার বিশ্বাস করি যখন হচ্ছে কন্টিনিউয়াসলি আপনি একপাক্ষিক নির্বাচন দিবেন এবং জনগণ হচ্ছে যখন ভোট বিমুখ হয়ে যাবে, একমাত্র তখনই গণতন্ত্র ইটসেলফ কুক্ষিগত হয়ে যাবে মাননীয় স্পিকার। অর্থাৎ জনগণের ভোটে অংশগ্রহণ করা না করাটা গণতন্ত্র ইটসেলফকে প্রশ্নবিদ্ধ করে মাননীয় স্পিকার। এই জায়গাটা থেকে বিরোধী দল আজকে পিছিয়ে আছে মাননীয় স্পিকার। দেখেন আজকে যখন আমরা কথা বলি যে 2014 2018 নির্বাচন নিয়ে, দেখেন এই নির্বাচনী কারচুপির জন্য 2023 সালে এসে ইউএসএ নিজস্ব ভিসা পলিসিকে কাস্টমাইজ করে। সেই ভিসা পলিসির পরবর্তীতে তারা দাবি করে যে দেখেন আজকে যদি আপনি সুষ্ঠু নির্বাচন না দেন তাহলে হচ্ছে 2024 সাল থেকে আপনাদেরকে ভিসা দেওয়া হবে না, এবং ফলস্বরূপ আমরা দেখতে পারি 24 নির্বাচনের পর থেকে ইউএসএ হচ্ছে কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য ভিসা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল মাননীয় স্পিকার, যেটার ফল আমরা এখনো ভোগ করছি। এবং মাননীয় স্পিকার, তার পরবর্তীতে এসে বর্তমানে ইউএস গভর্নমেন্ট হচ্ছে আমাদেরকে শর্ত দিয়ে দিয়েছে পরবর্তী নির্বাচনটা যদি আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে না পারি তাহলে হচ্ছে এই ভিসা পলিসি তারা কন্টিনিউ করবে মাননীয় স্পিকার। অর্থাৎ আন্তর্জাতিক মহল যেখানে আপনাকে সরাসরি নির্বাচনে ফোকাস হতে বলে, সরাসরি নির্বাচনের জন্য কাজ করতে বলে, আপনারা বিরোধী দল এসে বলেন যে না নির্বাচন আসলে খুব বেশি ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে অন্যান্য কাঠামোগত মাননীয় স্পিকার। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আপনাকে কি অফার করে দেখেন মাননীয় স্পিকার। একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে শুধুমাত্র নির্বাচন কমিশন থাকে না, আমরা হচ্ছে যদি সুজনের অর্থাৎ সুশাসনের জন্য নাগরিকের একটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য কখন হয় সেটা নীতিমালা দেখে তারা 20টা ক্রাইটেরিয়া দেয় মাননীয় স্পিকার। সেই 20টা ক্রাইটেরিয়ার ভিতর আমরা জাস্ট অল্প কয়েকটা নিয়েও যদি কথা বলি, দেখেন মাননীয় স্পিকার, প্রথমত মাননীয় স্পিকার নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে কথা বলে, দ্বিতীয়ত মাননীয় স্পিকার বলে আইন শৃঙ্খলা বাহিনী যারা তাদেরকে স্বচ্ছ জবাবদিহি হতে হবে মাননীয় স্পিকার, তৃতীয়ত তারা কথা বলে মাননীয় স্পিকার যে আজকের এই নির্বাচনটা সুষ্ঠু গ্রহণযোগ্য হবে যদি ম্যাক্সিমাম জনগণ সেখানে সাবস্ক্রাইব করে মাননীয় স্পিকার। অর্থাৎ 20টা ক্রাইটেরিয়া একটা সামান্য নির্বাচনের উপর, আপনারা যাকে সামান্য বলতেছেন সেই নির্বাচনটা 20টা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, 20টা ডিফারেন্ট সরকারি রাষ্ট্রতন্ত্রের উপর নির্ভর করে। সেই রাষ্ট্রতন্ত্রগুলো যদি আজকে সফল না হয়, সেই রাষ্ট্রতন্ত্রগুলো যদি সফল না হয় তার মানে সুষ্ঠু নির্বাচনও সফল হবে না। আমরা হচ্ছে 2002 সালে কেনিয়ার নির্বাচনের দিকে আমরা যদি তাকাই, 2024 বছরের একটা সরকার পতন হয় 2002 সালে এসে মানুষ পেয়ে, তারপরে 2002 সালে কেনিয়াকে আন্তর্জাতিক প্রেসারের মাধ্যমে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে বাধ্য করা হয়। এর পরবর্তীতে মানুষ পেয়ার ওই দেশের প্রত্যেকটা রাষ্ট্রতন্ত্র সোজা হয়ে যায়, একদম সোজা হয়ে যায়, কারণ তাদের বিশ্বাস, তারা এখন উদাহরণ দেখছে যে আমি 24 বছরের একটা শাসন ব্যবস্থা করা সত্ত্বেও টিকে থাকতে পারি নাই। এই কারণে 24 বছর পরে যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তখন তাদের ভিতর একটা দায়বদ্ধতা তৈরি হয়। তাদের সেই দায়বদ্ধতা হচ্ছে জনগণকে সার্ভ করা। মানুষের খুব সিম্পল বিষয়, আপনার রাজনৈতিক দলগুলো যখন দেখতে পারবে যে আপনার দলগুলোর পরবর্তীতে নির্বাচনে আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করছে জনগণ আপনাকে কিভাবে দেখতেছে, তখন আসলে দিন শেষে কি হবে জানেন, জনগণকে সার্ভ করতে তারা বাধ্য হবে। আমরা চিন্তা করি হচ্ছে রাজনীতি এখন হবে জনগণের জন্য, এবং জনগণ সেটাকে রিভার্টও দিবে, জনগণ সেটাকে প্রিভার্টও দিবে, জনগণ সেটাকে গ্রহণও করবে মানুষ স্পিকার। অর্থাৎ মানুষ স্পিকার আজকের বিতর্কে যখন তারা না এই ধরনের আজগুবি কথা বলে যে অটোমেটিক্যালি তাদের মেকানিজম সব ভালো হয়ে যাবে, অটোমেটিক্যালি হচ্ছে গণতন্ত্র এস্টাবলিশ হয়ে যাবে, তখন আমার কাছে প্রশ্ন আসে যে অটোমেটিক্যালি সব হয়ে গেলে ভোট দেওয়ার কি দরকার, আপনি ঘরে ঘুমান। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ রায়হানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ দিয়ে বক্তব্য শুরু করছি। মাননীয় মন্ত্রী যেখান থেকে শুরু করলো, যেখানে শেষ করলো সেখান থেকে আমি শুরু করছি। মাননীয় মন্ত্রী বলল বারবারই সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন, কিন্তু তিনি সুষ্ঠু নির্বাচনের আগে, সুষ্ঠু নির্বাচনের পরে প্রিভিয়াসে কি হয়েছে তা কিন্তু তিনি কোথাও উদাহরণ হিসেবে কোথাও মেনশন করেনি। আমরা আপনাকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, সুষ্ঠু নির্বাচন হলেই গণতন্ত্র যে সুরক্ষিত হয় না তার উদাহরণ। আমরা সবাই জানি ৭০-এর নির্বাচনের কথা। ৭০-এর নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, যার মাধ্যমে ৭১-এর মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা
স্বাধীন বাংলাদেশ পাই, কিন্তু আমাদের যে বঙ্গবন্ধু বলবো না, বঙ্গবন্ধু বললে বঙ্গবন্ধু ওয়ার্ডটার অপমান হবে। শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে। সুতরাং এই উদাহরণমূলক যুক্তি খণ্ডনের পর সরকার দলের প্রস্তাবনা যে সংসদে টিকছে না তা বলাই বাহুল্য। মাননীয় স্পিকার, উইলসাম সেন্টার বলেছেন শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জোর দিলে নির্বাচিত গণতান্ত্রিক সরকারও অগণতান্ত্রিক কর্মকাণ্ড করে। রাষ্ট্রীয় কাঠামো ও নীতিতে গণতান্ত্রিক চর্চা না থাকলে সেই গণতন্ত্র টেকসই হয় না। আমরাও কিন্তু সংসদে এই ব্যাপারটাই উপস্থাপন করছি মাননীয় স্পিকার। নির্বাচন নিয়ে শুধুমাত্র নির্বাচন, আমরা কিন্তু নির্বাচন চাচ্ছি, আমরা একবারও বলিনি আমরা নির্বাচন চাই না, আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই। তবে আমরা শুধুমাত্র ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই না, আমরা এর সাথে গণতন্ত্র সুরক্ষিতও করতে চাই। তার জন্য কি করা লাগবে? এর জন্য দরকার হচ্ছে সমাজের সর্বস্তরে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপান্তর। মাননীয় স্পিকার, আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার স্যার বলেন, শেখ হাসিনা যখন ক্ষমতা এসেছিল ক্ষমতা দখল করতে আসেনি, নির্বাচনের মাধ্যমে এসেছিল, কিন্তু বিদ্যমান নীতি কাঠামোই শেখ হাসিনাকে স্বৈরাচার ও দানবে পরিণত করেছে। কাজেই বিদ্যমান নীতি কাঠামোর পরিবর্তন ছাড়া গণতন্ত্র তো সুরক্ষিত হবেই না, বরং নির্বাচনও ব্যাহত হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের সংবিধান স্বৈরাচার তৈরির আতুরঘর। কিভাবে দেখুন, সংবিধানের 55, 48 এবং 70 অনুচ্ছেদগুলো যেন স্বৈরাচার তৈরির উৎস। তাই আজকে আমরা দাবি জানাতে চাই গণপরিষদের মাধ্যমে এই অনুচ্ছেদগুলো বাদ দিতে হবে, স্বৈরাচারের উপাদানগুলোকে বাদ দিতে হবে। মাননীয় স্পিকার, আজকে ঐক্যমত কমিশনের কাছে, যেখানে ডক্টর বদিউল আলম স্যার আছেন এবং উনি সহ যারা আছেন তাদের কাছে আমরা দাবি পেশ করছি, গণপরিষদ গঠন করুন, সাংবিধানিক কাউন্সিল গঠন করুন, স্বৈরাচারের উপাদানগুলোকে বাদ দিন, না হলে কিন্তু মাননীয় স্পিকার জেলাও সেই কদুই থাকবে। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক রাষ্ট্রের বেসিক ফান্ডামেন্টাল বিষয় হলো গণসার্বভৌমত্ব, যেটার প্রাতিষ্ঠানিক চর্চা আগে কখনোই হয়নি, যার ফলে নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছে অটোক্রেসি। যারা দুর্নীতি করেছে, অধিকারী গোষ্ঠী তৈরি করেছে, ব্যাংক লুট করেছে, এই সকল ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাই মাননীয় স্পিকার। সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। মাননীয় স্পিকার, আজকে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনি কখনো গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবেন না। তাহলে আমরা সেই আদিকালের চিন্তাভাবনাই থেকে যাব যে নির্বাচন দিব আর সবকিছু সুষ্ঠু হয়ে যাবে। কিন্তু আমরা 2008 সালেও দেখেছি এবং আমরা পরবর্তী সবসময় দেখেছি যে নির্বাচন দিয়েছি, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু আমাদের যে আশানুরূপ ফলাফল পাইনি। নির্বাচনের আগে আমাদের নেতাকর্মীরা যেভাবে আমাদের কাছ অব্দি আসে, আমাদের সব সমস্যা জিজ্ঞেস করে, তারা জয়ী হওয়ার পর আমাদের কারো কাছে আসে না, আমাদের কথা কিন্তু তারা রাখে না। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, দিন শেষে এই গণতন্ত্র আমাদের রক্ষিত হবে না যদি আমরা শুধু নির্বাচনের কথা বিবেচনা করি। আমাদের ফান্ডামেন্টাল 14টা রাইটসের কথাই বিবেচনা করতে হবে এবং আমরা নির্বাচনকে অবহেলা করছি না। আমরা নির্বাচন চাই, তবে আমাদের যে সিস্টেমগুলো সেগুলো আগে আমাদের ঠিক করতে হবে, এরপর আমাদের নির্বাচনও করতে হবে। মাননীয় স্পিকার, তাই এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ রায়হানকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি সরকার দলীয় সংসদ সদস্য জান্নাতুন নেসা জেমিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য বুলেট। আব্রাহাম লিঙ্কনের এই কথাটি আজও প্রাসঙ্গিক, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ যদি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হয় তাহলে কেবল গণতন্ত্র কাগজে লেখা প্রতিশ্রুতি হয়েই থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথমে আজকে বিরোধী দল থেকে যে কথাগুলো এসেছে সেগুলোর ব্যাখ্যায় আসছি। দেখেন, আজকে তারা আমাকে দেখিয়ে দিয়ে যায় যে আইনের শাসন দরকার, জবাবদিহিতা দরকার, স্বচ্ছতা দরকার এবং গণতন্ত্রের চর্চা দরকার। সেম কথাটা আমরাও বলছি, কিন্তু পার্থক্য একটা জায়গায়। আপনারা বলছেন গণতান্ত্রিক সরকারের মাধ্যমে এটা দরকার নেই, আমরা বলছি যে দেখেন, আপনার যদি একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার না আসে তাহলে এই যে আপনারা বলছেন গণতন্ত্রের চর্চা, এই যে আপনারা বলছেন জবাবদিহিতা, এই যে দায়বদ্ধতা কারা করবে, কাদের কাছে আপনারা চাইবেন, তার কোনো মেকানিজম আজকে তারা দেখিয়ে দিয়ে যায়নি। আজকে তাদেরকে যখন সেকেন্ড পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে আপনাদের মেকানিজমটা কোথায়, মডেলটা কোথায়, সে বলে দেখিয়ে দিয়ে যাব। মাননীয় স্পিকার, স্টিল নাও এই হাউসে তাদের কোনো মডেল আমরা দেখতে পাইনি। দেখেন, আজকে তারা বলে যায় যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার, আমরাও সেটাই বলছি, রাজনৈতিক সংস্কৃতির ডাইভার্সিটি দরকার, কিন্তু সেটা কিভাবে, কারা করবে, তার কোনো উত্তর বা ব্যাখ্যা আজকে তারা দিয়ে যায়নি। আমরা দিয়ে যাই, করবে একটি নির্বাচিত সরকার এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই আপনি যে রাজনৈতিক যে সংস্কৃতি সেটা পরিবর্তন করতে পারছেন। কিভাবে করতে পারছেন? দেখেন, সুষ্ঠু নির্বাচনে আপনার প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, সকল স্তরের জনগণ আসছে ভোট দিতে। তার মানে কি, এই যে দলমত নির্বিশেষে আপনার ভোট দিচ্ছে, সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, এটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, যেটা বিগত 17 বছরে হয়নি। এবার আসেন, দেখেন
তারা আজকে দেখিয়ে দেওয়া যায় যে 14টি নীতি আজকে তারা দেখিয়ে দেওয়া যায় যে তার মধ্যে একটি হচ্ছে নির্বাচন। আমরা তো সেটাই বলছি, নির্বাচন কি আপনি একটা দরজা ধরেন, আপনি যদি দরজাটাই বন্ধ করে রাখেন, আপনি ঘরের ভিতরে কিভাবে ঢুকে আপনি প্রতিষ্ঠানগুলোকে ঠিক করবেন? আপনার তো আগে দরজাটা খোলা লাগবে, সেই দরজাটাই তো হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আপনার যদি সরকারই না আসে, সরকারের যদি বৈধতা না থাকে, আপনি এই যে প্রতিষ্ঠান বলছেন, মিডিয়া বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী বলছেন, তাদেরকে আপনি কিভাবে জবাবদিহিতা ও দায়বদ্ধতার আন্ডারে আনবেন? তার কোনো ব্যাখ্যা আজকে তারা দিয়ে যায়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখেন আমরা কি বলছি, আমরা বলছি গণতন্ত্রের মূল শর্তটা কি? গণতন্ত্রের মূল শর্তই হচ্ছে জনগণের অংশগ্রহণ। আমরা কি দেখতে পাই 2024-এর পরে রাজনৈতিক চিত্রটা সম্পূর্ণ বদলে গেছে। ঐক্যমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক গোষ্ঠীর সাথে বসে কথা বলছে, তাদের আলোচনা শুনছে। এই যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হচ্ছে, যা গত 54 বছরের বাংলাদেশের ইতিহাসে কিন্তু দেখা যায়নি। তার মানে কি রাজনৈতিক ডাইভার্সিটি আসছে এবং এর মাধ্যমে গণতন্ত্র সুরক্ষিত হবে। আমরা গত 17 বছরে প্রহসনের নির্বাচন দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সকল মাননীয় স্পিকার তাদের কোনো জবাবদিহিতা এবং দায়বদ্ধতার জায়গা ছিল না। আজকে আমরা দেখতে পাই মোহাম্মদ ইউনূস যখন 80তম জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেয়, তখন কিন্তু তিনি বলেন আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেন। কি বলে আশ্বস্ত করেন? যে আমার প্রতিষ্ঠানগুলো স্বাধীন করব না। মাননীয় স্পিকার তিনি কিন্তু আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেন যে আমি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যাব, যার ফলে বহির্বিশ্বে আমার আন্তর্জাতিক স্বীকৃতি রক্ষা পাবে। মাননীয় স্পিকার দেখেন আজকে যখন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলান আমার দেশে আসেন, তখন তিনিও কিন্তু বলে যান যে দেখেন আপনারা কিন্তু একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করেন। মাননীয় স্পিকার তারা কিন্তু প্রতিষ্ঠান এবং গণতন্ত্রের চর্চার পরবর্তী লেভেলের কথা বলে যায়নি, তারা কিন্তু শুরুটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের দিয়েই বলে যায়। মাননীয় স্পিকার দেখেন আন্তর্জাতিকভাবে গণতন্ত্র পরিমাপের মানদণ্ড হচ্ছে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। আপনার যদি সেটাই না হয়, তাহলে আপনার দেশের গণতন্ত্রটা আসলে কিভাবে সুরক্ষিত হবে তার কোনো ব্যাখ্যা আজকে তারা দিয়ে যায়নি। মাননীয় স্পিকার তাই বলতে চাই যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয়, আমার দেশের গণতন্ত্র টিকবে না। আমার দেশের গণতন্ত্রের যে দুর্বল অবস্থায় আছে সেটি মাননীয় স্পিকার আরো ভঙ্গুর অবস্থায় যাবে। তাই মাননীয় স্পিকার আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে গণতন্ত্র সুরক্ষিত হবে না, বরং সেটি আরো শক্তিশালী হবে। মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় স্পিকার এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ মাহবুব ইলাহিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মান স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মান স্পিকার শুরু করি আমাদের সরকার দলীয় বক্তাদের বক্তব্য দিয়ে। মান স্পিকার সেখান থেকে একটি বক্তব্য এসেছিল যে 2008 সালের পর যখন মান স্পিকার শেখ হাসিনা যখন বাংলাদেশে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা শুরু করে, এখন যদি মান স্পিকার আবার নতুন করে তাদের একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর স্বৈরাচারী শাসন ব্যবস্থা শুরু করে, তখন নাকি মান স্পিকার জেনজি প্রজন্ম জেগে উঠবে, জেনজি প্রজন্ম মান স্পিকার টেনে হিসেবে তাদেরকে নামাবে। মান স্পিকার আমরা বলতে চাই এই দেশের মধ্যবিত্ত ছেলেদের রক্তের মূল্য এত কম নয়। আপনারা কিছুদিন পর পর আপনাদের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতার মধ্য দিয়ে নতুন নতুন স্বৈরাচারের জন্ম দেবেন, আর সেই স্বৈরাচারদেরকে মান স্পিকার আমাদের মধ্যবিত্ত ছেলেরা রাজপথে রক্ত ঢেলে সেই স্বৈরাচারকে টেনে হিসেবে নামাবে। তাই আজকে আমরা কোনো স্বৈরাচারকে নামাতে চাই না, আজকে আমরা রক্ত আর দিতে চাই না। রক্ত 1952 থেকে 1971 থেকে 2024 সাল পর্যন্ত আমরা অনেক দিয়েছি। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত গণতান্ত্রিক রূপান্তর চাই, আমরা সংস্কার চাই। মান স্পিকার আজকে তাদের বক্তব্য শুনে মনে হলো আমরা মনে হয় নির্বাচন চাই না, অথচ আমার এখানে যারা আছি মান স্পিকার কেউ একটিবারের জন্য নির্বাচনের বিরোধিতা করে নাই। আমরা কখনো বলি নাই আমরা নির্বাচন চাই না, আমরা অসংখ্যবার বলেছি হ্যাঁ আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনের প্রয়োজন আছে ভাই, নির্বাচনের তো কোনো বিকল্প নাই। কিন্তু নির্বাচনের পূর্বে আপনার রাষ্ট্রের যে কাঠামোগত ধ্বংস হয়ে গেছে, আপনার রাষ্ট্রের এই কাঠামোগত প্রতিষ্ঠানগুলো তাদেরকে সৃষ্টি করতে হবে, সেই প্রতিষ্ঠানগুলোকে তো আগে আপনার পরিপূর্ণভাবে সুস্থ করতে হবে। এই যে দুর্বলতাগুলো রয়েছে সেই দুর্বলতা দিয়ে আপনি কিভাবে এই গণতন্ত্রের মতো বিশাল বিস্তৃত ব্যাপারটিকে আসলে সুরক্ষিত রাখবেন আমাদের বোধগম্য হচ্ছে না। মান স্পিকার তারা কি বলে গেলেন যে আইনের শাসন, মতামত প্রকাশের স্বাধীনতা সবকিছু নাকি মান স্পিকার একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে নির্বাচনের মাধ্যমে তারা সকল মান স্পিকার করে ফেলবে। মান স্পিকার আমরা বিগত 53 বছরে মান স্পিকার দেখেছি আর কোনো রাজনৈতিক নেতাদেরকে আমরা বিশ্বাস করতে পারছি না। মান স্পিকার আমরা ঘর পোড়া গরু, আমরা সিঁদুর দেখলে ভয় পাই। মান স্পিকার এই দেশে 71-এর পর থেকে এখন পর্যন্ত যত রাজনৈতিক সরকার এসেছে তারা মান স্পিকার আমাদের কথা ভাবে নাই। মান স্পিকার সব লঙ্কায় গেলে মান স্পিকার সবাই রাবণ হয়ে যায়। মান স্পিকার আজকে তারা অনেক কথা বলে গেলেন, আজকে তারা আমাদেরকে প্রমাণ করলেন আমরা মনে হয় স্বৈরাচার, আমরা মনে হয় নির্বাচন বিরোধী। মান স্পিকার একটু লক্ষ্য করুন তো তারা কি এমন কোনো প্রতিষ্ঠা ব্যক্তির বক্তব্য এই সংসদে কোট করতে পারছেন যারা মান স্পিকার বলছে যে নির্বাচন আসলে একমাত্র গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারে? মান স্পিকার লক্ষ্য করুন BIGD ডেভেলপমেন্টের তথ্য মতে মান স্পিকার গণতন্ত্র মানেই শুধুমাত্র
শুধুমাত্র নির্বাচনী গণতন্ত্র নয়, নাগরিক প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে সেই গণতন্ত্র কখনো টেকসই হবে না। মাননীয় স্পিকার, এই কথাটি আমি বলছি না, এই কথা বলছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। মাননীয় স্পিকার, আরেকটু ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। মাননীয় স্পিকার, আজকে আমরা ইতিমধ্যেই যে বিআইজিডির এই তথ্যটি উপস্থাপন করলাম, এটিই কিন্তু প্রমাণ করে দেয় আজকে তাদের এই যুক্তি, এই তর্ক এই সংসদে অবাস্তব, অপ্রাসঙ্গিক এবং এটি মাননীয় স্পিকার একটি আষাঢ়ে আলাপ বই, আর কিছুই নয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আমাদের ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি ডক্টর রিয়াজ স্যার, মাননীয় স্পিকার, তিনি কি বলেছিলেন? অধ্যাপক রিয়াজ স্যার বলেছিলেন যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা দাঁড় করাতে পারি, কার্যকর করতে পারি, তবেই আমাদের গণতন্ত্র সুদূরপ্রসারী হবে, আমাদের গণতন্ত্র মাননীয় স্পিকার সুরক্ষিত থাকবে। মাননীয় স্পিকার, আজকে তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে মাননীয় স্পিকার তারা গোড়ার আগে গোড়ার গাড়িটাকে জুড়ে দিতে চায়। ভাই, তাহলে কিন্তু আপনার গোড়ার গাড়িটাও যাবে না, আপনার সংস্কারও হবে না, আপনার নির্বাচনও হবে না, এবং আমাদের গণতন্ত্র সুরক্ষিত থাকবে না। আমাদেরকে আজকে কি করতে হবে? আজকে আমাদেরকে গণতন্ত্রের জয়গান গাইতে হবে। আজকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে মাননীয় স্পিকার গণতান্ত্রিক রূপ দিতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করতে হবে। আজকে ফেসিস্ট ফিরে আসার উপায়গুলোকে বন্ধ করতে হবে। আজকে এই বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠা করতে হবে। আজকে যিনি সরকার প্রধান হবেন তিনি কোনো দলের প্রধান হতে পারবেন না, সেটি মাননীয় স্পিকার নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স আপনাকে নির্ধারণ করে দিতে হবে। রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কি হবে, সেটি আপনাকে নির্ধারণ করে দিতে হবে। শুধুমাত্র তাই নয় মাননীয় স্পিকার, আজকে ক্ষমতার পালাবদল যেন অনেক বেশি আরামদায়কভাবে হয় এবং ক্ষমতার পালাবদল যেন মাননীয় স্পিকার শান্তিপূর্ণভাবে হয়, সেটি আপনাকে নিশ্চিত করতে হবে। এবং মাননীয় স্পিকার, যারা দুর্নীতি করছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। শেখ হাসিনার মৌখিক নীতি আমরা চাই না। আজকে মাননীয় স্পিকার, জুলাই গণহত্যার সাথে জড়িত রয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আজকে মাননীয় স্পিকার, পাশের দেশে বসে যারা বিবৃতির পর বিবৃতি দিয়ে আমার এই শান্ত সোনার বাংলাকে অশান্ত করছে, তাদের বিরুদ্ধে মাননীয় স্পিকার আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশে ফিরিয়ে এনে জনতার আদালতে বিচার করার মধ্য দিয়ে মাননীয় স্পিকার এই বাংলাদেশে আমরা মনে করি গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে গণতান্ত্রিকে রূপান্তর করার মাধ্যমে আমরা একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ আপনাকে উপহার দিতে পারবো। ধন্যবাদ সবাই। আমরা আমাদের আজকের ছায়া সংসদে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে এবং গণতন্ত্রকে সুরক্ষা করা নিয়ে আমাদের এই জাতীয় সংসদে বক্তাদের বক্তব্য শুনলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে রয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সুশাসনের জন্য নাগরিক এর সম্মানিত সভাপতি। তিনি রয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যের দায়িত্ব পালন করছেন। আমরা তার বক্তব্য শুনবো আমাদের আয়োজনের শেষে, তবে তার আগে যুক্তি খণ্ডন পর্বে আমরা আবারও দুদলের দলনেতাদের কিছুটা বক্তব্য শুনে নিতে চাই এবং সেই কারণে সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা প্রিয়া দেবকে পুনরায় যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের এই বিতর্কে বারবার আমরা একটা প্রশ্ন দেখেছি যে কাঠামো দেখিয়ে যান। মাননীয় স্পিকার, প্রথম কথা, আপনাদেরকে যদি আমাদের এখন বসে কাঠামো দেখাতে হয় তার মানে কি আপনারা বিশ্বাসই করেন না আপনাদের নিজেদের কাঠামোতে। তারপরে মাননীয় স্পিকার, আমরা আপনাদেরকে কাঠামো দেখিয়েছি, আমরা বলেছি যে আমাদেরকে প্রত্যেকটা দলকে ঐক্যমতে আনতে হবে, আমাদের অনেক পরিবর্তন দরকার, এই কথাগুলো আমরা বলেছি। এখন আপনি যদি পুরা পলিসি চান, আপনারা মাননীয় স্পিকার আবার এই সংসদে আসেন, আমরা আরেকটা প্রস্তাব দিব, আরেকটাতে আমরা আপনাকে পুরা পলিসি বুঝাই দিব। কিন্তু কথা হচ্ছে কি, আজকে তো আমরা কিসের বিরোধিতা করতে আসছি? আজকে কিন্তু আপনাদের সুষ্ঠু নির্বাচনের বিরোধিতা করতে আসছি না। আজকে আপনাদের দলের মাননীয় প্রধানমন্ত্রী যখন একমাত্র বলে যান, মাননীয় স্পিকার উনি প্রথমেই বলেছেন যে উনি সুষ্ঠু নির্বাচনকে একমাত্র মনে করেন, তখন মাননীয় স্পিকার আমাদের বিরোধিতার জায়গা থাকে ওই একমাত্রতেই। আজকে পুরো বিতর্কটা মাননীয় স্পিকার আমরা ওই একমাত্র জায়গা থেকে করেছি, কিন্তু উনারা ওনাদের জায়গা থেকে সরে এসেছেন এবং উনারা মাননীয় স্পিকার আমাদের কাছে বারবার কাঠামো চেয়েছেন। মাননীয় স্পিকার, কাঠামো দেওয়ার দায়িত্ব আজকে আমাদের ছিল না, তাও আমরা দায়িত্বের বাইরে গিয়ে আপনাদের কাঠামো দিয়েছি, কারণ আপনাদের তো মাননীয় স্পিকার কোনো রকম ধারণাই নাই কাঠামো কিরকম হইতে পারে, গণপরিষদ কিভাবে হয়, আপনারা সেটাই জানেন না মাননীয় স্পিকার। মানে এমন সরকারি দল জানেই না গণপরিষদ কিভাবে হয়। মাননীয় স্পিকার, ৭১-এর নির্বাচনের পর কেমনে গণপরিষদ হয়েছে এটাও উনারা জানে না, হাস্যকর মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উনারা আজকে ঘানার উদাহরণ টেনেছেন। মাননীয় স্পিকার, নেপালের উদাহরণও আমাদের কাছে আছে। সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা দল ক্ষমতায় এসেছিল মাননীয় স্পিকার, 2 বছরও টিকতে পারে নাই। জানি না মাননীয় স্পিকার আপনাদের সুষ্ঠু নির্বাচন আসলে কিসের নির্বাচন। মাননীয় স্পিকার, উনারা বলছেন যে জনগণের ভোট দেওয়ার অধিকার আসবে সুষ্ঠু নির্বাচন হলে। জনগণের ভোট দেওয়ার অধিকার গণতন্ত্র সুরক্ষার একটা ক্ষেত্র হতে পারে, কিন্তু মাননীয় স্পিকার সবগুলা ক্ষেত্র না। জনগণ গেল আনন্দের সহিত ভোট দিল, কিন্তু হচ্ছে কি আপনি যে রাজনৈতিক দলকে ক্ষমতায় আনছেন তার যদি জবাবদিহিতা না থাকে তাকে, তাহলে মাননীয় স্পিকার আপনি কি করবেন? জনগণ 5 বছরের জন্য হচ্ছে আটকা পড়বে, আবার হচ্ছে স্বৈরাচার তৈরি হবে। মাননীয় স্পিকার, আজকে প্রশ্ন তো এই জায়গাতে, যখন আপনাকে গণতন্ত্রকে সুরক্ষিত করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে, এটা আপনি একটা দিয়ে পারবেন না। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী প্রথমেই স্বীকার করেছেন যে 2008-এর নির্বাচন সুষ্ঠু ছিল এবং বাংলাদেশের যতগুলো নির্বাচনকে আমরা সুষ্ঠু বলতেছি উনারা মেনে নিছেন এগুলো সুষ্ঠু ছিল। এখন উনারা মেনে নিতেছেন যে এই নির্বাচনগুলো সুষ্ঠু, আবার উনারা
আপনারাই বলতেছেন যে জেনজির প্রজন্ম 24-এর পর নাকি ওনারা আরেকটা সুষ্ঠু নির্বাচন দিবেন। আসলে মানুষ সুষ্ঠুর এত সংজ্ঞায়ন আমি বুঝতে পারতেছি না। ওনাদের আসলে আজকে ক্লিয়ার হয়ে আসা উচিত ছিল যে সুষ্ঠু নির্বাচন বলতে ওনারা কি চান, এই সুষ্ঠু নির্বাচন ওনারা আসলে কিভাবে করবেন। এই যে ঐক্যমত কমিশন ওনাদের মতামত না নিয়ে, গণপরিষদ তৈরি না করে, জবাবদিহিতার জায়গা তৈরি না করে সুষ্ঠু নির্বাচন কিভাবে ওনারা তৈরি করবেন, এটা ওনাদের আজকে দেখিয়ে দেওয়ার কথা ছিল, ওনারা আজকে দেখাই দিতে পারেন নাই। আজকে মাননীয় স্পিকার হচ্ছে কি ওনারা বারবার হইতেছে মাননীয় স্পিকার জেনজিদের জমানা বললেন। আমরাও মানছি জেনজিদের জমানা, জেনজিরা রক্ত দিছে মাননীয় স্পিকার, 24-এর স্বৈরাচার সরাইছে মাননীয় স্পিকার, আমরা বারবার স্বীকার করতেছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু মাননীয় স্পিকার 71-এও বাংলাদেশের মানুষ রক্ত দিছে। এই দেশে যতবার স্বৈরাচার আসছে এদেরকে টেনে নামাইতে হয়েছে মাননীয় স্পিকার। বারবার বলতেছি রক্ত কেন এত সস্তা মনে হয় আপনাদের কাছে, কয়বার আপনারা এদেরকে টেনে নামাবেন? আমরা তো এটাই চাইতেছি আপনারা সুষ্ঠু নির্বাচন দেন। আপনি বলতেছেন সুষ্ঠু নির্বাচন হইতেছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে দরজা, সুষ্ঠু নির্বাচন হচ্ছে গণতন্ত্রের দরজা। দরজা আপনি খুলেন, আমার সমস্যা নাই। সেই দরজা দিয়ে যদি আপনার আবার বের হয়ে আসতে হয়, আবার নতুন করে আবার যদি দরজায় ঢুকতে হয়, এই বের হয়ে ঢোকার পলিসিটা কেন, আমরা সেটাই জানতে চাচ্ছি। আজকে সংসদে আপনি প্রধানমন্ত্রী যখনই একমাত্র কথাটা উচ্চারণ করেছেন মাননীয় স্পিকার, তখনই আপনার জায়গা তৈরি হয়ে যায়। আজকে মাননীয় স্পিকার আমরা ঐক্যমত কমিশনের কথা বলেছি, গণপরিষদের কথা বলেছি মাননীয় স্পিকার, আমরা প্রথমেই বলেছি যে রাজনৈতিক দলগুলোকে মাননীয় স্পিকার কথা রাখতে হবে। আজকে মাননীয় স্পিকার আমরা বিএনপির তারেক রহমানের কথা বলেছি, আমরা বিবিসিকে দেওয়া ওনার সাক্ষাৎকারের কথা বলেছি। প্রত্যেকটা মানুষের মাননীয় স্পিকার, প্রত্যেকটা রাজনৈতিক দলের কথা রাখতে হবে, ঐক্যমত কমিশনকে মাননীয় স্পিকার কাজ করতে হবে, গণপরিষদ গঠন করতে হবে, মাননীয় স্পিকার সংবিধানকে পরিবর্তন করতে হবে। আজকে মাননীয় স্পিকার আমরা নির্বাচনের কখনোই বিরুদ্ধে না, কিন্তু যখন আপনি গণতন্ত্র সুরক্ষার ক্ষেত্রে বারবার বলবেন যে একমাত্র নির্বাচন দিয়ে আপনি হচ্ছে গিয়ে সেটা সুরক্ষিত করে ফেলতে পারবেন, মাননীয় স্পিকার এই মিথ্যা কথাতে আমরা কখনোই বিশ্বাস করি না। সেই জন্য মাননীয় স্পিকার আজকে যেন এই সংসদে এই প্রস্তাবটি কোনো মতেই গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা প্রিয়া দেবকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে সর্বশেষে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা নূরি মুশরাফি সুইটিকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবার ফ্লোর প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার আজকে আমার বিরোধী দলের যেই পুরা ডিবেটটা ছিল, মনে হচ্ছে পুরা ডিবেটটাই ছিল শুধু গণপরিষদ নিয়ে। তার মাঝখানে খুব সুন্দর একটা কথা বলে গিয়েছে, 71-এর গণপরিষদের কথা বলে গিয়েছে। মাননীয় স্পিকার তারা কি এটা বলে যেতে পারে নাই যে 71-এর গণপরিষদ সাকসেস হয় নাই? মাননীয় স্পিকার তারা কি এটা বলে যায় নাই 75 থেকে 90 সাল পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই? তার মানে কি মাননীয় স্পিকার আপনার দেশের গণপরিষদ তখনও সাকসেস হয় না, এখন যেটা বলছেন আপনি এখনো সাকসেস হবে না মাননীয় স্পিকার। তার জন্য মাননীয় স্পিকার আমরা একটা হোপ মেকানিজম দিকে চলে যাচ্ছে এবং সেই হোপ মেকানিজমটা হচ্ছে নির্বাচন। এই নির্বাচনে আসলে আমরা একটা আশা দেখতে চাই, যে জিনিসটা মাননীয় স্পিকার আপনারা কেন যেন স্বীকারই করতে চাচ্ছেন না, আপনারা কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে চাচ্ছেন না। আপনাদের ভয় আমরা আবার সেই পাকিস্তান আমলে ফিরে যাব, সেই 90-এর নির্বাচন আপনারা টেনে আনছেন আমাদেরকে আটকানোর জন্য মাননীয় স্পিকার। তাহলে বুঝতেই হবে মাননীয় স্পিকার আপনারা আসলে নির্বাচনকে কতটা ভয় পাচ্ছেন। মাননীয় স্পিকার আজকে আপনারা বলছেন যে নির্বাচন ছাড়া হবে না, পলিটিক্যাল ডাইভার্সিটি আসবে না। মাননীয় স্পিকার আমরা যদি ডাকসুর দিকে তাকাই, ডাকসুর নির্বাচনের পরে মাননীয় স্পিকার শিবির আসার পরেও কিন্তু আপনারা দেখবেন যে বিএনপির আবিদের সাথে মেঘমুল্লারের সাথে কি সুন্দর তারা এক টেবিলে বসে মাননীয় স্পিকার বৈঠক করছে, চা খাচ্ছে, রাস্তায় হাঁটছে। মাননীয় স্পিকার এই যে পলিটিক্যাল ডাইভার্সিটি মাননীয় স্পিকার এইটা বাংলাদেশে মাননীয় স্পিকার এস্টাবলিশ হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। ঠিক সেম জিনিসটা মাননীয় স্পিকার আমরা নির্বাচনের মাধ্যমে করতে চাই, যেটা আসলে মাননীয় স্পিকার আমাদের সংসদে আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার আমাদের সংসদে মাননীয় স্পিকার সব ধরনের রাজনৈতিক দল থাকবে, তারা আসলে মাননীয় স্পিকার তারা ডিসাইডেড নিবে যে কি করলে আমাদের দেশের স্বার্থে ভালো হবে, আমাদের জনগণের জন্য ভালো হবে মাননীয় স্পিকার। ঠিক এই কারণে মাননীয় স্পিকার আমরা চাচ্ছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুরক্ষিত হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তারা আমাদের আরেকটা কথা বলে গিয়েছে মাননীয় স্পিকার, তারা বারবার আমাদের স্যার বদিউল আলম মজুমদার স্যারের উক্তি তুলে ধরছে। মাননীয় স্পিকার বদিউল আলম স্যার 7 বছর আগেই বলে গিয়েছিলেন মাননীয় স্পিকার শুধু নির্বাচন হলেই হবে না, নির্বাচনটা হতে হবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ। উনার মাননীয় স্পিকার ইউটিউব ঘাটলে আপনারা দেখতে পারেন মাননীয় স্পিকার স্যার কত দূরদর্শী সম্পন্ন, যে 7 বছর আগেই বলে গিয়েছিলেন যে জিনিসটা নিয়ে আজকে আমরা ডিবেট করছি মাননীয় স্পিকার। তার মানে মাননীয় স্পিকার বোঝাই যাচ্ছে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের গণতন্ত্র সুরক্ষিত করার জন্য মাননীয় স্পিকার নির্বাচনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তারা আরেকটা জিনিস ভুল করে গিয়েছে, তারা বারবার গণপরিষদের কথা বলে গিয়েছে, গণপরিষদে কারা থাকবে, তাদের জবাবদিহিতা কাদের কাছে হবে, এই কথাগুলো মাননীয় স্পিকার তারা বলে যায় না। তাদের সাথে কি এক্সিস্টিং সরকার সহযোগিতা করবে নাকি বিরোধিতা করবে, এই যে মাননীয় স্পিকার অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হবে কি হবে না, এই জিনিসগুলো আসলে তারা বলে যায় না মাননীয় স্পিকার। ঠিক এই জায়গায় আসলে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার, যে নির্বাচন হলে গণতন্ত্রের যে নতুন দরজা উন্মুক্ত হবে সেইখানে আমরা প্রবেশ করতে চাই মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের আজকের এই ছায়া সংসদে আগামী নির্বাচন এবং গণতন্ত্র সুরক্ষা নিয়ে একটি ছায়া পার্লামেন্ট দেখলাম। আমরা একটা বিষয়ে নিশ্চিত হতে পারছি, সেটি হচ্ছে সকল শঙ্কা কাটিয়ে যে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে নির্বাচন হবে, সেই নির্বাচনের পথে বাংলাদেশ ধাবিত হচ্ছে এবং জুলাই সনদ নিয়ে যে ঐক্যমতের যে সিলভার লাইন তৈরি হয়েছিল সেটি এখন গোল্ডেন লাইনের দিকে পরিণত হতে যাচ্ছে। অর্থাৎ
যে আমরা ব্রোঞ্জ লাইন ছিল, সিলভার লাইন ছিল, এখন গোল্ডেন লাইনে আমরা দেখতে পাচ্ছি যে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেভাবেই তাদের কমিটমেন্ট, তাদের ওয়াদা পাচ্ছে। অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে এখন আর রাজনৈতিক দলগুলোর মধ্যে আর কোনো বিভেদ আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করি যে কাঙ্ক্ষিত সময়ে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রকামী মানুষের স্বার্থে, যারা গত 15-16 বছর ভোট দিতে পারেনি, যারা এই ভোট দিবার জন্য একেবারে তীর্থের কাকের মতো বসে রয়েছে, তারা আগামী ফেব্রুয়ারিতেই তাদের যে নির্বাচনের মাধ্যমে তাদের যে পছন্দের প্রার্থী তাকে নির্বাচিত করবেন বলে আমরা আশা করছি। দেশের মানুষ একেবারে অপেক্ষায় বসে আছে কখন তারা ভোট দিবেন। সে অপেক্ষার প্রহর কিন্তু এখন আজকে যারা এই ছাত্র জনতা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, কৃষক, কামার, কুমার, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু অপেক্ষা করছে। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে কারা কিভাবে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, কারা দিনের ভোট রাতে করেছিল, কারা বিনা ভোটে নির্বাচন করেছিল, কারা আমি আমার আর দামি নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় থাকবার অপচেষ্টা করেছিল? আমরা কি একবারও ভেবে দেখেছি তাদের কি পরিণতি হয়েছে? তারা এই রাষ্ট্রকে, এই দেশের মানুষকে জিম্মি করে তারা কিভাবে এ দেশের মানুষের উপর জোর, জুলুম, হত্যা, অন্যায়, অত্যাচার, গুম, খুনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিল। কিন্তু তার পরিণতি কি হয়েছে সেটি কিন্তু দেশের মানুষ আজকে এখন তারা বুঝতে পারছে এবং উপলব্ধি করতে পারছে। এবং যিনি এই ঘটনা ঘটিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছেন তিনি নিজেও কিন্তু মনে করা উচিত, তার ভাবা উচিত, অনুশোচনা হওয়া উচিত। তিনি দিল্লিতে অবস্থান করে তার মনের মধ্যে মনোবেদনা হওয়া উচিত যে বাংলাদেশের মানুষকে শোষণ করে, বাংলাদেশের মানুষের উপর জুলুম চালিয়ে, বাংলাদেশের মানুষকে গুণ হত্যা করে বিনা নির্বাচনে নির্বাচিত হবার কথা ঘোষণা করে রাষ্ট্র ক্ষমতা থাকলে কি পরিণতি হতে পারে সেটি কিন্তু নিশ্চয়ই আমরা মনে করি দিল্লিতে বসে এই পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উপলব্ধি করতে পারবেন। আমরা দেখেছি যে বিগত সময় এই দেশটাকে বাপ দাদার তালুক মনে করা হতো এটাই রাষ্ট্র হচ্ছে মানে আমি নিজে, একক ব্যক্তির যে এক নায়কতন্ত্র সেটি কিন্তু আমরা প্রতিফলিত দেখেছি। আমরা দেখেছি যে বাংলাদেশটাকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে একটি দলের প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়েছিল। তা না হলে আপনি দেখবেন, প্রত্যেকেই জানি আমরা, আপনি দেখবেন যখন 5ই আগস্টের এই পরাজিত শক্তি যখন পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পূর্বে 2, 3, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত যে প্রাইভেট লিমিটেড কোম্পানি যে প্রতিষ্ঠানটি করেছিল, যে আওয়ামী লীগ করেছিল, তার পরিবারের প্রত্যেকটি সদস্য কোনো না কোনোভাবে দেশ ত্যাগ করতে পারছে। কিন্তু যারা অত্যন্ত দুর্বল আওয়ামী লীগের সমর্থক তারা কিন্তু এই দেশে বসেই এখন মামলার শিকার হচ্ছে, জেলখানায় যাচ্ছে বা পালিয়ে থাকছে। সুতরাং দেশকে প্রাইভেট লিমিটেড কোম্পানি করে বাপের তালুকে যারা এই দেশটাকে পরিণত করেছে তাদের কিন্তু বাংলাদেশে বিচার হবার অনিবার্য। যারা গুম-খুন হত্যার রাজনীতি করেছে তাদের বিচার হওয়া অনিবার্য। আমরা কি দেখেছি, বদিউল আলম মজুমদার স্যারেরই গবেষণা আমরা দেখেছি, বাংলাদেশের শতভাগ মানুষ ভোট দিয়েছে, মৃত মানুষ ভোট দিয়েছে, প্রবাসীরা বাংলাদেশে ভোট দিয়েছে, শিশুরা ভোট কেন্দ্রে ঢুকে বাবার সঙ্গে ইচ্ছামতো ভোটের সিল মেরেছে। সুতরাং এই যে আওয়ামী লীগ সরকার বন্দুকের নলে ক্ষমতায় থাকবার যে অপচেষ্টা করেছিল, সে অপচেষ্টার অবসান যদি আমরা ঘটাতে চাই তাহলে কিন্তু আমাদেরকে একটা গণতান্ত্রিক পন্থায় একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে জাতির সামনে উপহার দিতে হবে। এবং সেই উপহারের অপেক্ষায় আমরা মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দল তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য তার প্রস্তুতি গ্রহণ করছে। কিন্তু এখন যে প্রশ্নটি হচ্ছে, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, যারা বুকের রক্ত ঢেলে দিয়েছে, যারা এই সামনের কাতারে ছিল, তাদের মধ্যে কেন বিভেদ তৈরি হচ্ছে? তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্বাচন চায়, কিন্তু তারা কিছু কিছু ইস্যুতে জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে তারা বলছেন যে এখনো গণভোট হতে হবে, এখনো পিআর নির্বাচন হতে হবে, গণভোট কখন হবে, পিআর কখন হবে, এবং গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে কিনা। এই যে পারস্পরিক যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে শঙ্কিত করে। জুলাই সনদের যে স্বাক্ষরের যে প্রক্রিয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা আশা করব জুলাই সনদের স্বাক্ষরের প্রক্রিয়ায় প্রত্যেকটি রাজনৈতিক দল স্বপ্রণোদিত হয়ে তারা সেখানে স্বাক্ষর করবেন। তা না হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা গভীর সংকটে পড়তে পারে। ফ্যাসিস্ট শক্তিটি ফিরে আসবার জন্য তারা তাদের যে ওত পেতে বসে আছে, তারা কিন্তু সেই সুযোগ তৈরি হয়ে যেতে পারে যে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে কাঙ্ক্ষিত সময়ে বাংলাদেশে নির্বাচন হওয়া অত্যন্ত অনিবার্য। তবে একথা বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু ক্ষমতার পালাবদলের সাথে যাতে কোনো দুর্নীতির পালাবদল না ঘটে। বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে গুম, খুন, হত্যা, আয়নাঘর, লুটপাট, ব্যাংক পাচার এই ধরনের কোনো রকম কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত না হয়। তাহলে কিন্তু আজকে যে জেনজিরা কথা বলছেন তারা কিন্তু আবার এই 15 বছর কিন্তু অপেক্ষা করবে না, তারা কিন্তু আবার জেগে উঠবে। সুতরাং আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন, যারা ক্ষমতা যাবার জন্য চেষ্টা করছেন, জনগণকে যারা তাদের নানা রকমভাবে তাদের ম্যানিফেস্টোর যে বিভিন্ন অংশগুলো যারা বিভিন্ন জনগণের কাছে প্রচার প্রচারণা করছেন, আপনারা আপনাদের কমিটমেন্ট থেকে যদি বিচ্যুত হন তাহলেই কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা আবার কিন্তু 15 বছর অপেক্ষা করবে না। যে কোনো সময় কিন্তু বাংলাদেশে আবারও নতুন কোনো অভ্যুত্থান হবার একটা
শঙ্কা রয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক শক্তি যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের এই দানবকে বাংলাদেশ থেকে অপসারণ করেছে, তারা আর কোনো মতবিভেদ নয়, আর কোনো দ্বন্দ্ব নয়, আর কোনো সংঘাত নয়, গণভোট আগে না জাতীয় নির্বাচন আগে, নাকি আজকে সংবিধান সংশোধন করা হবে, না পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য দাবি জানানো হবে, এই সকল কিছুকে আমরা ঐক্যবদ্ধ করে জাতীয় নির্বাচনকে ত্বরান্বিত করবার জন্য, ভোটের আমেজ সৃষ্টি করবার জন্য আমরা সকল পক্ষ মিলে একসাথে কাজ করবো বলে আমি আশা করি। আমি সবশেষে আমি বলতে চাই, জাতীয় যে কোনো ইস্যুতে বাংলাদেশের যে যারা সরকার ক্ষমতা থাকবেন, যারা বিরোধী দলে থাকবেন, যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো থাকবেন, সবাই মিলে ঐক্যমত্যের ভিত্তিতে যাতে জাতীয় ইস্যুতে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। আজকে ভারত বলি, আজকে মিয়ানমার বলি, আজকে পাকিস্তান বলি, আজকে আমেরিকা বলি বা চীন বলি, এই ধরনের শক্তিগুলির সাথে যখন আমাদের নানা রকম বৈরতা তৈরি হতে পারে, যদি এর ধরনের শঙ্কা তৈরি হয়, তাহলে আমরা চাই যে সকল রাজনৈতিক শক্তিগুলো, সরকারি বিরোধী দল সবাই মিলে যাতে ঐক্যমতের ভিত্তিতে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। আমি আমার বক্তব্য শেষ করলাম। এবারে বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য, সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্মানিত সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার স্যারকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ কিরণ। আমরা আজকের বিষয় হলো আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হলে গণতন্ত্র সুরক্ষিত হবে। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্র নয়, এটা গণতন্ত্রের প্রথম পদক্ষেপ, এটা যাত্রা শুরু। এই যাত্রাটা সফল হবে যদি আরও কিছু বিষয় ঘটে নির্বাচনের পরে। তো বিশেষত দুই নির্বাচনের পরে কি ঘটে তার উপর নির্ভর করবে। আর আমরা যদি সুষ্ঠু নির্বাচনেই আমরা যদি নিজেদেরকে সন্তুষ্ট রাখতে চাই, তাহলে আমরা কিন্তু একদিনের গণতন্ত্র পাব, নির্বাচনের দিনে গণতন্ত্র। আমরা কয়েকটা নির্বাচনের দিনে গণতন্ত্র পেয়েছি, কয়েকটা সুষ্ঠু নির্বাচন, মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি, গণতন্ত্র প্রাতিষ্ঠানিকরণ হয়নি, গণতন্ত্র সুরক্ষিত হয়নি। কারণ আমি আগেই বলেছি, দুই নির্বাচনের মাঝখানে কি ঘটে তার উপর বহুলাংশে নির্ভর করে। যদি নির্বাচিত সরকার যদি মানবাধিকার সংরক্ষণ করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে, মানুষের অন্যান্য অধিকার, রাজনৈতিক অধিকারগুলো নিশ্চিত করে, স্বচ্ছতা জবাবদিহিতা যে নিশ্চিত করে, এবং সেই পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তাদের স্বার্থ যদি সংরক্ষণ করে, এবং জনগণের কার্যকর অংশগ্রহণ যদি নিশ্চিত করে, তাহলেই গণতান্ত্রিক উত্তরণ ঘটতে পারে। তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকরণের এবং গণতন্ত্র সুরক্ষিত হওয়ার পথটা প্রশস্ত হয়। তা না হলে একদিনের গণতন্ত্র, সেই একদিনের গণতন্ত্রে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। এবং যেটা ঘটেছে অতীতে নির্বাচনের পথে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে বাধাগুলো কি, প্রতিবন্ধকতাগুলো কি, সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে, আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম, আমরা মোটা দাগে বেশ কয়েকটা প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। একটা হলো আমাদের নির্বাচনী অঙ্গনের দুর্বৃত্তায়ন, নির্বাচনী অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে, রাজনৈতিক অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিন্তু অধিকাংশ দুর্বৃত্তায়ন, অধিকাংশ অপকর্ম ঘটে। রাজনৈতিক দলের কে পরিচ্ছন্ন করতে হবে। একই সাথে টাকার খেলা, যে মনোনয়ন বাণিজ্য ইত্যাদি দূর করতে হবে আমাদের, যদি ভবিষ্যতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হয়। আমাদের নাগরিক সমাজকে, গণমাধ্যমকে স্বাধীন করতে হবে এবং তাদের ভূমিকা রাখার, জনগণকে সচেতন করা, সোচ্চার করা, সংগঠিত করা, এই দায়িত্ব যাতে তারা পালন করতে পারে এবং যে দায়িত্ব পালন করে সেটা নিশ্চিত করতে হবে। সাথে সাথে যে প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটা স্বাধীন প্রতিষ্ঠান, তার দায়িত্ব হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। তো তাকে স্বাধীন করা, সত্যিকার অর্থে তাকে কার্যকর করা, তাকে ক্ষমতায়িত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতিষ্ঠা করা দরকার হবে। এবং এটা দুর্ভাগ্যবশত আমাদের দেশে এটা বৈশিষ্ট্য হয়ে গিয়েছে। অনেক দেশে কিন্তু যেই সরকার ক্ষমতায় থাকে তার অধীনে নির্বাচন হয়, এবং আমাদের দেশেও হয়েছে অতীতে। 54 সনে যেই সরকার ক্ষমতা ছিল সেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছিল, এবং তখন নির্বাচন কমিশনও ছিল না, তখন নির্বাচন হয়েছিল সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। কিন্তু সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে, তোমরা ইতিহাসের পাতা খুলে দেখো। কিন্তু
আমাদের আমাদের দুর্ভাগ্যবশত আমাদের এই সাম্প্রতিক কালের যে রাজনৈতিক সংস্কৃতিতে যে অবনতি ঘটেছে তার সেই কারণে আমাদের নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। এবং আমি এই জন্য আদালতে গিয়েছি, তোমরা অনেকেই হয়তো জানো, পঞ্চদশ সংশোধনের বিরুদ্ধে আমি মামলা করেছি এবং প্রাথমিকভাবে হাইকোর্টের রায় পেয়েছি। এবং এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বারবার করে এসছে, কাঠামোর পরিবর্তন, যে পরিবর্তন করতে হবে যাতে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হয়, যাতে যে নজরদারিত্ব প্রতিষ্ঠিত হয়, সেই রকম একটা কাঠামো প্রতিষ্ঠিত করতে হবে। তো তাহলেই কিন্তু পরবর্তী নির্বাচন, এই নির্বাচন অবশ্যই সুষ্ঠু নির্বাচন করতে হবে, তার পরবর্তী নির্বাচনও সুষ্ঠু নিরপেক্ষ হবে যদি এই সকল পরিবর্তন আমরা আনতে পারি। তো তার মানে মোটা দাগে আমরা কতগুলো আইনি সংস্কার করতে হবে, কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, কতগুলো কাঠামোগত সংস্কার করতে হবে, তাহলেই এই নির্বাচনের পরে পরবর্তী নির্বাচনটা সুষ্ঠু হওয়ার পথ সুগম হবে। এবং এরপরে যারা নির্বাচিত হবে তারা যদি আইনের শাসন, আমি যেগুলো বলেছি, তারা যদি সত্যিকার অর্থে সুশাসন প্রতিষ্ঠার জন্য তারা যদি এগিয়ে আসে, তাহলেই কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণের জন্য এগিয়ে আসে, তাহলেই কিন্তু আমাদের সত্যিকার অর্থে আমাদের যে গণতন্ত্র সুরক্ষিত হবে, আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। ক্ষমতা একটা ইন এ সেন্স ইলিউশন, এটা একটা মরীচিকা। ক্ষমতা দেখা যায় যখন এটা প্রয়োগ করা হয়। আমাদের অতীতে, বিশেষত আমাদের গত স্বৈরাচারী সরকার ক্ষমতা ব্যবহারে পটু ছিল এবং ক্ষমতা যথেচ্ছাচারভাবে ক্ষমতা ব্যবহার করেছে। তো ক্ষমতার কতগুলো বৈশিষ্ট্য থাকে, বিশেষত দুটো বৈশিষ্ট্য। একটা হলো ক্ষমতা সেখানেই কুক্ষিগত হওয়ার সম্ভাবনা, আরেকটা বৈশিষ্ট্য হলো ক্ষমতার অপব্যবহার হয়। তাই নজরদারিত্বের কাঠামো সৃষ্টি করতে হবে, তাই পাহারাদার বসাতে হবে। তাই এই জন্যেই আমাদের কাঠামোগত সংস্কার দরকার, এবং যেগুলো আমরা করার চেষ্টা করেছি আমাদের ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, আমরা কতগুলো কাঠামোগত সংস্কার, আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাব করেছি, এবং যেটা জুলাই জাতীয় সনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এখন যে সংস্কারগুলো হচ্ছে এবং যেই আমাদের গণভোটের সম্ভাবনা দেখা দিয়েছে, আমি আশা করি যে আমাদের যেই রাজনৈতিক দলগুলো যেই ঐক্যমত্য সৃষ্টি হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করবে এবং এর ফলে একটা গণভোট হবে। জনগণই কিন্তু সকল ক্ষমতার উৎস, জনগণই কিন্তু সার্বভৌমত্বের প্রতীক। তাই জনগণ যখন মতামত দেয় তখন সেটাই আসল কথা, সেটাই মূল কথা, সেটাই চূড়ান্ত। আমরা বিশ্লেষণ করে দেখেছি ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। যে আমরা দেখেছি যে, যেমন একটা উদাহরণ দিই আমি, 2008 সালে কতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, আবার 2013 সালে সেই সিটি কর্পোরেশনগুলো নির্বাচন হয়েছিল। দুই নির্বাচনে কিন্তু একই প্রার্থী ছিল। তো আমরা দেখেছি, এবং 2008 সালের নির্বাচনে সবগুলোতে আওয়ামী লীগ ব্যাপক ভোটে বিজয়ী হয়েছিল, আবার 2013 সালে তারা কুচুকাটা হয়েছে। এবং আমরা দেখেছি 2008 সালে যারা মেয়র নির্বাচিত হয়েছেন তাদের সম্পদ, আয় সম্পদ কয়েক হাজার গুণ বেড়েছে, আর যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদের এই কারো কারো কমেছে, কারো কারো একই অবস্থায় ছিল। তো এটার যেন পুনরাবৃত্তি না ঘটে। আমাদের ক্ষমতার পালাবদল হবে অবশ্যই, এটা যেন দুর্নীতির পালাবদল না হয়, এবং আইনের শাসন যেমন প্রতিষ্ঠিত হয়, মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, ভোটের অধিকার যেন আবার নির্বাচন যেন নির্বাচনে চলে না যায়। একই সাথে আমাদের সাধারণ মানুষের, দরিদ্র মানুষের অধিকার জন্য, তাদের ন্যায্য অধিকার জন্য প্রতিষ্ঠিত হয়। তো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে এবং এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আজকে যে প্রস্তাবিত বিষয়, সে বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। আর প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। সম্মানিত বিচারকদের রায়ে আজকের ছায়া সংসদে যৌথভাবে তেজগাঁও কলেজ এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। যেহেতু আজকের ছায়া সংসদে যৌথভাবে বিজয় হয়েছে সরকারি এবং বিরোধী দল, সে কারণে আমরা আমাদের আজকের এই আলোচনাটি আগামী ছায়া সংসদে আবার করবার জন্য আজকের মতো ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।